এই নতুন বছরের নতুন বঙ্গাব্দের এক অসাধারণ বিকেলের আয়োজন করেছি। এই বৈকালীন সভা বা আড্ডায় আমরা এখানে পেয়েছি চারজন বিশিষ্ট মানুষকে। প্রথমত শ্রী সম্বিত চক্রবর্তী, বিশিষ্ট গল্পকার, তাকে আমরা পেয়েছি। কবি গৌরাঙ্গ দাস, ক্র্যাকার পত্রিকার সম্পাদক। আনন্দধারা অশোকনগর আনন্দধারার দুজন ব্যক্তিত্ব, পৌলমী ঘোষ ও অশোক ঘোষ, তারাও আছেন, তাদের আলাদা পরিচয়ও আছে, কিন্তু আজকে তাদেরকে আমরা পেয়েছি আনন্দধারার পক্ষ থেকে। এই চারজন আমাদের অশোকনগর এবং বৃহত্তর অশোকনগর এবং খড়দহের মানুষকে সঙ্গে নিয়ে এখানে যে ছাত্রছাত্রীরা উপস্থিত আছে তাদের সবাইকে নিয়ে আজকের এই সভা আমরা শুরু করছি। আজকের সভাতে আমি বক্তা, আমি সঞ্চালক, আমি সবকিছু, মানে আমার তৈরি ঠাকুর, আমি পুজো দেব, আমারই সবকিছু। সভা বেশিক্ষণ হয়তো চালাতে পারবো না, কারণ এখানে ছাত্রছাত্রীদের আরেক জায়গায় পড়তে যাওয়া আছে, আবার অশোকনগর শহীদ সদনে নাটকের টান আছে, সবকিছু মিলে একটা প্রভস্পর্শ ঘটছে। আসলে এই সমস্ত ছুটির দিনগুলো সমস্ত সাংস্কৃতিক সংগঠনরাই নিয়ে নেন, যার ফলে আমরা নানা জায়গাতেই তো আমাদের পৌঁছতে হয়, যেতে হয় সেই কাজগুলোর জন্য। যাই হোক, আমি আমার মতো করে আজকে এই সভা শুরু করছি। আজকের সভা কি হবে না হবে এখানে আমরা সবাই কম বেশি জানি, তাই প্রথমেই আমি উদ্বোধনী গানে চলে যাচ্ছি। উদ্বোধনী গান পরিবেশন করবেন ঋতু ঘোষ। নমস্কার, এখানে উপস্থিত সকলকে জানাই শুভবর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সমস্ত গুণীজনকে আমার শ্রদ্ধেয় প্রণাম। এই বলে আমি আমার গানটা শুরু করছি। সুন্দর হে সুন্দর হলো অঙ্গ ধন্য হলো অন্তর। সুন্দর হে সুন্দর লীলো সঙ্গ তব তোমারি পরশুরাগে চিত্ত হলো রঞ্জিত। তোমারি মিলন রইল প্রাণে সঞ্চিত। তোমার মাঝে করে নবীন করি লজে মারে। তোমার মাঝে করে নবীন করি লজে মারে। জনমে ঘটালে মন জন্ম জনতার। সুন্দর হে সুন্দর সঙ্গ তব। সুন্দর হে সুন্দর। নমস্কার। এই লৌকিক সঙ্গ তব, আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের সবার সঙ্গই আমাদের কাছে সুন্দর হয়ে উঠুক, এই প্রার্থনা করি নতুন বছরে। আমি এবারে আবৃত্তি পরিবেশনের জন্য রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করবে দশম শ্রেণী। আমি এটা বলতে ভুলে গেছি যে ঋতু এবারে মাধ্যমিক পরীক্ষা দিল, আর এই মাধ্যমিক পরীক্ষার্থী আরেকজন শরণ্যা চক্রবর্তী। আমি তাকে অনুরোধ করছি তার রবীন্দ্রনাথের কবিতা গান পরিবেশনের জন্য।
নমস্কার। প্রথমে জানাই সকলকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এই সুন্দর বিকেলে আমি রবীন্দ্রনাথের একটি আবৃত্তি পরিবেশন করব। কিছু ভুলত্রুটি হয়ে প্রার্থনা করব। এবারে আমি আমার আবৃত্তি শুরু করছি। কবিতা গান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। হে প্রিয়, আজি এ প্রাতে নিজ হাতে কি তোমার বিবদান। প্রভাতের গান, প্রভাত যে ক্লান্ত হয় তপ্ত রবি করে, আপনার বৃন্তটির পরে হয় অবসান। বন্ধু, কি চাও তুমি দিবসের শেষে মোর দাঁড়িয়ে এসে, কি তোমার দিব আনি সন্ধ্যা দীপখানি। এ দ্বীপের আলো, এ যে নিরালা কোণের স্তব্ধ ভবনের, তোমার চলার পথে এর নিতে চাও জনতায়। এ যে হায় পথের বাতাসে নিভে যায়, কি মোর শপথে আছে তোমারে যে দিব উপহার। হোক ফুল, হোক না গলার হার, তার ভার কেনই বা সবে। একদিন যবে নিশ্চিত শুকাবে তারা, ম্লান ছিন্ন হবে নিজ হতে তব হাতে যাহা দিব তুলি। তারে তব শিথিল অঙ্গুলি যাবে খুলি, ধুলিতে খসিয়া শেষে হয়ে যাবে ধুলি। তার চেয়ে যবে ক্ষণকাল অবকাশ হবে, বসন্তে আমার পুষ্প বনে চলিতে চলিতে অন্য মনে। অজানা গোপন গন্ধে পুলকের ছমকি দাঁড়াবে থমকি, পথহারা সেই উপহার হবে সে তোমার। যেতে যেতে বিথিকায় মন, চোখেতে লাগিবে ঘোর, দেখিবে সহসা সন্ধ্যার কবরী হতে খসা একটি রঙিন আলো কাঁপি থরে থরে, ছোঁয়ায় পরশ মনি স্বপনের পরে। সেই আলো অজানা সে উপহার, সেই তো তোমার। আমি যাহা দিতে পারি সামান্য সে দান, হোক ফুল, হোক তাহা গান। নমস্কার। মৃদঙ্গের বোল এই দুটি বইকে নিয়ে আলোচনার ক্ষেত্রে তার আগে গৌরাঙ্গ দাসের 4টি কবিতা, 8টা কবিতা এবং শেষ জাটিঙ্গা গল্পটি, খুব ছোট গল্প, এই পাঠের দায়িত্ব দেওয়া হয়েছে এবারে মাধ্যমিক পরীক্ষার্থী দুজন ছাত্রীকে, একজন শোভানা মুখোপাধ্যায় আর একজন তৃষা হীরা। এই দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওরা গৌরাঙ্গদার ভাগাভাগি করে নিয়ে ওরা গৌরাঙ্গদার 8টি কবিতা পাঠ করবে এবং সম্বিতদার একটা গল্প শেষ জাটিঙ্গা, তাকে দুভাগ করে নিয়ে ওরা পাঠ করবে। তোরা চলে আয়, ওদের পাঠের পরে আমি আমার বক্তব্যে চলে যাব। নমস্কার। এখানে উপস্থিত সকল শ্রদ্ধেয় গুরুজনদের আমার প্রণাম দিয়ে আমি আমার কবিতা পাঠ শুরু করব। ভেবেছিলাম আত্মহত্যা করব কোনো এক ফেরিঘাটে, পাড়াপাড়ার ঠিকানায় উঠে পড়ি। নিজেকে কিছু বুঝতে দেবার আগেই সবে দেব জলে সরে পড়েছে। জলের মতো মৃত্যু সকলে জানতেও পারবে না, ঠিকানাহীন মৃত্যু কোনো কষ্ট হবে না। ভিজতে কার কেমন লাগে আমি জানি না, তবে এত বেলা ভিজে ভীষণভাবে ভিজে মনে হচ্ছে। পশ্চিমে হিমমাখা বর্ষা বড্ড মাথা। কিছু কিছু মানুষ আছেন যতই তিরস্কার করো
কোনো প্রতিবাদ নেই, কোনো কষ্ট নেই। দুঃখ জয় করা বৃক্ষের মতো ছায়া নিয়ে, ফুল নিয়ে, বিশুদ্ধ বায়ু নিয়ে খুব থাকেন। এমন মানুষকেও চলে যেতে হয়, যদিও ওসব মানুষদের যাওয়াকে আমি ফিরিয়ে যাওয়া বলতে রাজি নই একেবারে। মুই টেনে উপড়ে ফেললেও কিছু গন্ধ লেগে থাকে মাটির সঙ্গে। চলে যেতে যেতে সকলেই রেখে যায় কিছু, নিজেকে বাঁচাতে রেখে যায় নিজের মতো করে। ওর সঙ্গে হাঁটতে হাঁটতে কতটা পথ চলে যায়, ওর সঙ্গে হাঁটতে হাঁটতে কতটা পথ চলে গেছি। ওর সঙ্গে হাঁটতে হাঁটতে কুয়াশা জড়িয়ে দেয়। ওর সঙ্গে, শুধু ওর সঙ্গে আমার ভালোবাসাবাসী। নমস্কার। এখানে উপস্থিত গুরুজনদের আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার কবিতা পাঠটি শুরু করছি। রোজ ফোন বাজে, ফোন আসে বয়স হলে। এ ভাষার সঙ্গে কোনো মিল থাকে না সেদিনের। ফোনের পরিবাররা একটা পরিবেশ তৈরি, মেঘ বৃষ্টির যেমন খেলা, সময় মেপে মেপে এই যে আওয়াজ, তাকে আমার সঠিক মনে হয় অপূর্ব সিদ্ধান্ত। সবাই যখন ঘুমিয়ে গেছে রাতে, আমি তখন নীরব নিঃশ্বাসে রাত শেষের বঞ্চি প্রহর। রাত নিয়ে কেন? রাতের বুকেই তো মাথা ঝুঁকে আছে কবে থেকে। শান্ত আমি মাঘের শীতে, শান্ত শান্ত আমি, ঘুমিয়ে গেছে সব। মন খারাপ হলেই ঝড় ওঠে, ভাঙা ঘর থেকে খসে পড়ে মায়ার ঘর। আমার ইচ্ছে সমুদ্র সাঁতারে গানের খাতাটা খুলি, হাত রাখি স্বরলিপির শরীরে। নতুন বন্ধুর বাড়ি যাওয়া হয়নি কোনোদিন, বারবার ফোন আসে ওর। পরিবারও বিরক্তি বোঝে, চন্দ্রায়নে বলছে যাও না, তোমার সম্মান রাখা উচিত। সবই বুঝি, গুছিয়ে নিতেই যা দেরি হচ্ছে। কোথাও যেতে গেলে গুছিয়ে নেওয়াটা জরুরি। শেষ জাটিঙ্গা, বর্ষায় প্লাবিত নদীর মতো, চলমান কুয়াশার মতো, গোধূলি আলোয় গতিশীল ধূসরের মতো যা দেখা যাচ্ছে পৃথিবীর এই স্থানে, এক বিরাট অস্পষ্ট দুর্গেয় আয়তন জুড়ে। আসলে তা মানুষের ঢল, লক্ষ কোটি মানুষের, পুরুষ মানুষের গায়ে গায়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা বিরাট পদযাত্রা। একসাথে একই ছন্দে আর হুবহু একই ভঙ্গিতে হেঁটে চলেছে। এই অসংখ্য পুরুষ এমন ঘন সংবদ্ধ হেঁটে চলেছে যে সে আসঞ্জন একটা বিস্তৃত ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে রাখে ওদের ঘিরে। সেই ধোঁয়ার মধ্যে দিয়েও যদি দেখা যায় তো দেখা যাবে কি দেখা যাবে? চলমান প্রতিটি পুরুষ যেন এক, ছাঁচে ঢালা এক। তাদের চোখের চাহনি আর মুখের কাহিনী, মেরুদণ্ডের বাঁক আর মাংসপেশির ঝোঁক থেকে শুরু করে যা যা হতে পারে শরীরে আর শরীরের সিলুয়েটে, সবই একদম এক। এই অসহনীয় সর্বসমতা নিয়ে হেঁটে চলে হাজার লক্ষ কোটি পুরুষ। এক অনির্দিষ্ট উচ্চতা থেকে নেমে এসে তারা ক্রমশ যায়। কোথায় যায়? যায় সমুদ্র অভিমুখে। হাঁটতে হাঁটতে গোটা দল অথবা একই সত্তার অসীম গণিতক পিণ্ডটি চলে আসে সমুদ্র তীরে। সেই অবিকল অভেদ পুরুষেরা একবার ঘাড় ঘুরিয়ে শেষ মায়ায় পৃথিবীকে দেখে নেয় এবং এক এক করে টুকটাক সমুদ্রে ঝাঁপ দিতে থাকে। সমস্ত দলটি অমোঘ প্রতিজ্ঞার মতো সাগরে বিলীন করে দেয় নিজেদের, একজন ছাড়া। একটি পুরুষ রয়ে যায় মাটিতে, তার কোনো মোহ নেই আর। একবার ঝাঁপ দিলেই হয় অনন্ত জলরাশিতে।
একমাত্র বাধা, নির্দেশ লঙ্ঘন করার সংশয়। লোকটা এদিক ওদিক ঘুরে বেড়ায়। সে সমুদ্র বা বালুকাময় তীরভূমির দিকে তাকায় না। ফিরেও দেখে না আকাশ, পাহাড় অথবা সবুজ। চাইলেই সে জলে লীন হয়ে চলে যেতে পারে তাকে ছেড়ে যাওয়া সমস্ত সঙ্গীর কাছে, কিন্তু সেটা করবে না। বারণ আছে, কেউ দেখতে না পেলেও সে সেটা লঙ্ঘন করবে না। নিষেধ শুনতে, স্নায়ুতে। এক এবং একা বিষণ্ণ পুরুষটি সমুদ্র ও পৃথিবীকে ভুলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে স্তব্ধ, দ্বিধান্বিত অস্তিত্বের অনিশ্চিত অনুভব নিয়ে। দুনিয়ার অন্য কোনো প্রান্তের আর এক অজ্ঞাত উচ্চতা থেকে আরও একদল মানুষ একই ছন্দ, গতি, ভঙ্গিতে হেঁটে চলে সেই সমুদ্রেরই দিকে। এরাও সংখ্যায় হাজার, লক্ষ, কোটি। সকলেই ইন্দ্রিয়গ্রাহ্য সমস্ত রূপেই অবিকল এক। এই দলটি নারী, যেন একই নারীর অসংখ্য প্রতিরূপ অভূতপূর্ব সাদৃশ্যের ক্রমাত্মক আর আস্তরণে পরিপূর্ণ। সবাই একইভাবে হাঁটতে হাঁটতে, নাচতে নাচতে বাতাসে হাসির রামধনু ছড়িয়ে দিতে দিতে মহাসাগরে তীর এসে দাঁড়ায়। পিছনে পড়ে থাকা তীরভূমিকে হুবহু একই ভঙ্গিমায় হাসির শেষ বিকিরণ ছুড়ে দিয়ে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ে চলে। একজন ছাড়া এক নারী রয়ে যায়, বাকিদের সমুদ্র ভ্রমণ করে রুদ্ধ নির্লিপ্ততায়। একা হয়ে যাওয়া এই নারী টান টান হয়ে দাঁড়ায় সমুদ্রের দিকে। ঢেউয়ের ফেনা লক্ষ্য করতে করতে আকাশে দুহাত ছড়িয়ে দিয়ে খানিক নিচে যায় সে। সমুদ্র আর আকাশের নীল, বালির হলুদ, আর ওই যে দেখা যায় দূরের বনরাশির নাতি সবুজ, এই সমস্ত রং মিলে মিশে খেলা করে যায় তার চোখের তারায়। আর সেই চোখের তারা থেকে ঠিকরে পড়া আলোয় আরো বেশি করে ঝিকমিক করে ওঠে ঢেউয়ের সাথে চলে আসা ঝিনুক রাশি। বিস্তৃত নীল আর নিবিড় সবুজের দিকে তাকিয়ে ঝিনুকের গন্ধ ফুট করে নিয়ে একা নারী সহস্র নারী হয়ে উঠতে চায়। এই উজ্জ্বলা এবার এগিয়ে আসে একা হয়ে যাওয়া বিষণ্ণ দৃষ্টি থেকে। মেয়েটির আগ্রহী স্পর্শেও ছেলেটি পড়ানো। তার শরীরে বিদ্যুৎ খেলে না, তার রক্তে ঢেউ ওঠে না। এক হাতে ছেলেটিকে সবলে ধরে রেখে ব্যাকুল সে মেয়ে পৃথিবীর দিকে মুখ ফেরাতেই পুরনো বিবর্ণ সভ্যতা, ক্লিষ্ট গতি হঠাৎ মনে চড়ে বসে তার বুকের সমস্ত জ্ঞানগর্ভ আপেল গাছগুলোকে কুয়াশায় ঢেকে দেয়। আমি আজকে এখানে যে দায়িত্ব নিজেই নিজেকে সঁপেছি আর কি, নিজেই নিজে যে দায়িত্বটা নিয়েছি, সেই দায়িত্বের আপাতত অংশটা চলেই গেল। তার আগে তখন যে কথাটা বলতে একটু ভুলেই গিয়েছিলাম, সেটা হলো যে আজকে যথার্থ মুখোপাধ্যায়, যথার্থ ও রামপ্রসাদের অন্ততপক্ষে 2টি বা 3টি গান, বেশি হলে বেশি, এখানে শোনাবে। কারণ সেভাবেই আমরা আজকে রামপ্রসাদকে স্মরণ করার, তার 300 বছরকে স্মরণ করার একটা কথা ভেবেছি। যদি দেখা যায় যে আজকে সেটা খুব ভালোভাবে হলো না, তাহলে রামপ্রসাদকে আমরা আবার আরেকদিন স্মরণ করব। আমাদের তো স্মরণ করতে অসুবিধা নেই। গত পরশুদিন পয়লা বৈশাখের সকালবেলায় প্রায় 32 জন ছিলেন। আজকে এখানে আমরা কম বেশি 19 জন আছি। এর কারণটা কিছুই না, সেদিনকে সকালবেলায় অনেকের ছুটি ছিল, অনেকের ফাঁকা ছিল, আবার আজকে তারা অনেকেই ফাঁকা করতে পারলেন না। এত তো সম্ভব না, রোজ রোজ একটা লাইব্রেরি অনুষ্ঠান করবে আর তাতে ছুটে যেতে হবে, এটা তো সম্ভব না। এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমি খুব মিস করছি ক্লাস 11 এবং ক্লাস 12-এর একাধিক ছাত্র এবং ছাত্রীকে। তারা এই লাইব্রেরির প্রাণ, এবং অবশ্যই আওয়াল সিদ্ধি অঞ্চল থেকে আসে জেসলিন, ওরা, রিফা, ওরাও আজকে আসতে চেয়েছিল, কিন্তু ওদের আগামীকাল পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা, যার ফলে ওরাও আসতে পারলো না।
তো এই 3টে ক্লাসের প্রায় 15 জনকে, অন্তত পক্ষে 12 জন তো বটেই, আজকে এখানে পাচ্ছি না, এবং ওরা খুব আফসোস করছে। ওরা বারবার আমাকে বলছে এই অনুষ্ঠানটা আপনি একটু আমাদের পরীক্ষার পর করতে পারলেন না। কিন্তু ওদেরকে আমি বোঝাতে পারিনি যে আমারও নানা রকমের কাজের চাপ থাকে, কিছু রুটিন থাকে, সেই রুটিনে আমাকেও এগোতে হয়, যার ফলে আমার পক্ষে এই আজকের দিনটাই সব থেকে বড় সুবিধাজনক দিন ছিল। তাই ওদেরকে বারবার করে মনে রাখছি, মনে রেখে ওদেরই জন্য মূলত এই ভিডিও করার দায়িত্বটা দিয়েছি সৌভিককে। ওরা বলেছে আমরা এই বক্তব্যটা মিস করছি, আমরা যেন একটু দেখতে পাই ইউটিউবে বা কোথাও। আমি বলেছি যদি ভালো বলি তাহলে ইউটিউবে যাব, আর যদি ভালো না বলি তাহলে ইউটিউবে দেব না। আমি জানি না আমি নিজেই আজকে কী বলবো, কিন্তু অন্তত এটুকু বুঝতে পারছি যে প্রথম কয়েকটা বল বেশ ভালোই ঠুকে ঠুকে খেলছি, আর মানে আস্তে আস্তে একটা বড় রানের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো যাই হোক না কেন, আজকে আমরা এখানে যে দুজনকে বেছে নিয়েছি, আমার দুই প্রিয় গল্পকার এবং প্রিয় কবি, দুজনেই গল্প লেখেন, দুজনেই কবিতা লেখেন, কিন্তু আমি একজনের কবিতা বেছে নিয়েছি, আরেকজনের গল্প বেছে নিয়েছি। খুব অবাক লাগে আমরা যে 3 জন পাশাপাশি বসে আছি, এই 3 জন কোনো একটা দিকে তো আমরা 3 জনই আমাদের যে ভাবনায়, চিন্তায়, আলোচনায় আমরা একরকম। 3 জনই আমরা একরকম বলেই তো আজকে আমরা এখানে বসে বন্ধুর মতো পাশাপাশি বসে গল্প করছি। কিন্তু যদি দেখি সমাজ আমাদের কি চোখে দেখে, সমাজ আমাদের কি চোখে দেখে, সেইটা যদি দেখতে পারি, সেটা যদি এখন একটু ছোট্ট করে বলি, তাহলেই আজকের বক্তব্যের যে শিরোনাম প্রেম, বিদ্বেষ এবং মৃত্যু, তা খানিকটা ঢুকে পড়বে তার মধ্যে। সমাজ আমাদেরকে কি চোখে দেখে, সমাজ আমাদেরকে কি চোখে দেখে। আমি যদি প্রথমেই এখানে সব থেকে বয়োজ্যেষ্ঠ যে মানুষটি বসে আছেন আজকের আলোচনার, কবি গৌরাঙ্গ দাস, তার সংক্ষিপ্ত জীবনের সংক্ষিপ্ত লড়াইয়ের কথা বলি, তাহলে কি বলবো? নিজের চোখে বাবাকে খুন হতে দেখেছেন একটা মানুষ, নিজের চোখে সামনে বাবাকে খুন করছে রাজাকাররা, বাংলাদেশের রাজাকাররা তার বাবাকে কুপিয়ে কুপিয়ে মারছে। 3-3.5 বছর কি 5 বছর বয়স গৌরাঙ্গদার ভাই, তাদের চোখের সামনে কিছু মানুষ এসে গৌরাঙ্গদার বাবাকে মেরে দিয়ে চলে গেল, বাংলাদেশের ঘটনা। তারপরে সেই অসহায় মা, এক দিনের মধ্যে দরিদ্র হয়ে যাওয়া মা, এবং ওইখানে আর থাকতে পারা যাবে না মা, সে তার সন্তানদেরকে নিয়ে চলে এলো এই পশ্চিমবঙ্গে, বাংলাদেশ ছেড়ে চলে আসতে বাধ্য হলেন। তাহলে যারা সেদিন আর্থিকভাবে মোটামুটি সচ্ছল ছিলেন, গ্রামের মানুষেরা যেমন সচ্ছল ছিলেন, তার জীবনটা হঠাৎ করে ঘুরে গেল। হঠাৎ করে ঘুরে গিয়ে সেই মানুষটা এখানে এসে কি করছেন? তিনি ওই লোকের দয়াতে তারা বাঁচছেন, লোক যদি কিছু খেতে দেয় তো খাচ্ছেন, লোক যদি একটু দয়া করে তো দয়া পাচ্ছেন, তারপরে একটু পড়াশোনা করার চেষ্টা করছেন। পেটে ভাত না থাকলে পড়াশোনা হয় না, সুতরাং গৌরাঙ্গদার পক্ষে আর সম্ভব হচ্ছে না। কোনো ক্রমে 9 পর্যন্ত করবার পর গৌরাঙ্গদা জনমজুরের কাজ শুরু করলেন। জনমজুর, আমরা যাদেরকে বাড়িতে রাখি, যারা আমাদের জঙ্গল ইত্যাদি পরিষ্কার করে দেন, সেই রকম একজন শ্রমিক হলেন গৌরাঙ্গদা। কিন্তু সেখানেও তো তার রুজি রোজগার ঠিক মতো হচ্ছে না, তাই তিনি লরির খালাসি হয়ে, বা তিনি চলে গেলেন বোম্বেতে, সেখানে তিনি লরি থেকে মাল খালাস করতেন। সেখান থেকেও তিনি যতটা সম্ভব পারছেন না বলে, অর্থ উপার্জন করতে পারছেন না বলে চলে এলেন হাবড়াতে একটা ওষুধের দোকানের কর্মচারী হিসেবে কিছুদিন কাজ করলেন। তারপরে সেই মানুষটার দাঁতে দাঁত চেপে তার
শিক্ষা বা বিদ্যা বা স্কুল কলেজীয় পড়াশোনার যে জগৎ, সেখানে তার হয়তো কিচ্ছু নেই, কিন্তু শুধুমাত্র নিজের শ্রম এবং আশ্চর্য বুদ্ধি ও মেধা দিয়ে, মেধাবী মানুষ তো বটেই, তার লেখা পড়লেই বোঝা যায় তিনি কতটা মেধাবী। তার লেখা পড়লেই বোঝা যায় তিনি যদি অন্তত আমার মতো একজন অভিভাবক পেতেন, বা আমি যেরকম বাবা পেয়েছি, এক সচ্ছল পরিবার পেয়েছি, সেরকম পরিবার পেলেই তিনি আজকে হয়তো কোনো একটা স্কুলে পড়াতেন বা কোনো একটা সরকারি চাকরি করতেন। জীবন মানুষকে কোন দিকে নিয়ে যায়, জীবন মানুষকে, একটা মানুষের যখন জীবন শুরু হচ্ছে তখন তিনি মৃত্যুকে দেখছেন। এই যে মৃত্যুকে দেখা দিয়ে শুরু হচ্ছে তার জীবন, এবং তারপরে তিনি আজকে এই মুহূর্তে হাবড়া বসিরহাটে অনেকগুলো দোকানের মালিক। আমি যে কজন কোটিপতি মানুষের সংস্পর্শে এসেছি তার মধ্যে এই গৌরাঙ্গ দাস একজন। তাহলে যে মানুষটা মজুরি দিয়ে জীবিকা শুরু করেছিলেন, সেই মানুষটা যখন আজকে কমপক্ষে 6-7টা কর্মচারী সংসার চালাচ্ছেন, মাইনে দিচ্ছেন, এটাই তো জীবনের সব থেকে বড় জয়, সব থেকে বড় প্রেম। মৃত্যু দিয়ে, আসলে আমাদের শিরোনাম ছিল প্রেম, বিদ্বেষ আর মৃত্যু। গৌরাঙ্গদার জীবনটা কোথাও একটা মৃত্যু দিয়ে শুরু হচ্ছে, কোথাও একটা বিদ্বেষে যাচ্ছে জীবনের প্রতি, তার প্রতি, এবং আস্তে আস্তে তিনি প্রেমের জীবনে আসছেন। সেই জীবন তার নিজের সংসারে, সেই জীবন তার আরও 5টা মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে। শুধু কর্মচারীদের যে সাহায্যের হাত বাড়িয়ে দেন তা না, আরও অনেককে করেন। এই মানুষটাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাই এই মানুষটার কথা একটু বেশি বলতে পারলাম। আমার পাশে যিনি বসে আছেন, সম্বিত চক্রবর্তী, প্রথম দিন তাকে যখন দেখেছিলাম, তার চেহারা, তার বিধ্বস্ত চেহারা বলবো, জীবনানন্দ সভাঘরে শঙ্করঘোষ সেদিনকে অনুষ্ঠানে ছিলেন, সেই অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, খুব বিধ্বস্ত চেহারার একজন, আমার গায়ের রঙের কাছাকাছি, প্রায় একটু হলেই গায়ের রঙে আমাকে পরাজিত করে দেবেন এমন একজন মানুষ। তিনি আমাকে এসে খুব বিনীতভাবে তার একটি বই আমাকে দিলেন। এরকম বই আমরা পাই, আমরা যারা পত্রিকার সম্পাদনা করি, আমরা যারা লেখালেখি করি, তারা এরকম বইপত্র পাই। সব বই উল্টে পাল্টে দেখি, পড়ি, নিশ্চয়ই পড়ি, কারণ এটাই তো জায়গা লেখকের সাথে, কবির সাথে, সম্পাদকের সাথে আলাপ হওয়ার। তিনি যখন দিচ্ছেন তখন যত্ন করে নিয়ে নিই, তারপরে বাড়িতে এসে সময় করে পড়ি। সম্বিতদার আমি এবং আমরা নামে সবুজ মলাটের নিরীহ একটি বই আমার সঙ্গে সম্বিতদার আলাপ করিয়ে দিলেন আমার পরিচিত বন্ধু বোধিসত্ত্ব ঘোষ। বোধিসত্ত্বের সংক্ষিপ্ত আলাপের পরে আমি সম্বিতদার কাছ থেকে বইটা নিলাম। আমাদের একটা প্রবাদ প্রবচন আছে, পহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী। এর ইসেতে আমি অনেকবার পড়েছি যে আমাকে দেখে অনেকেই একটু আন্ডার এস্টিমেট করেছে, বুঝতে পারেনি আমি এত ভালো কথা বলতে পারি। পরবর্তীকালে তারা হয়তো বুঝেছেন যে না, ছেলেটার পেটে একটু বিদ্যে আছে, অন্য কোনো অন্য না, একটু পড়াশোনা করে। আমারও খানিকটা সম্বিতদাকে দেখে মনে হয়েছিল ভবঘুরে টাইপের, ভবঘুরে লেখালেখি করে, কাজকর্ম করে না, বিধবা মায়ের পেনশনে চলে, এরকম টাইপের মনে হয়েছিল। যা মনে হয়েছিল বলছি। কিন্তু তারপরে আমার মনে আছে দিন 2 পরে, ঠিক 2 দিন পরে, কোনো কারণে আমার পড়ানো ছিল না, খুব সম্ভবত তখন ফেব্রুয়ারি মাস ছিল, আমার পড়ানো ছিল না। আমি সম্বিতদার বইটা নিয়ে বসলাম, একটা গল্প পড়তে শুরু করলাম। আমি মুগ্ধ হয়ে পরপর গল্পগুলো পড়ে গেলাম, অনেকগুলো গল্প পড়ে গেলাম। বোধিসত্ত্ব ঘোষকে ফোন করলাম, কে এই লোকটা, এই লেখা লিখছেন, কেই নেই। তখন বলছে আমাদের এখানেই থাকেন ইত্যাদিতে, আমার সাথে আলাপ করি দিন, আমাকে ফোন নাম্বার দিন, আমি এক্ষুনি ফোন করবো। আমি ফোন নাম্বার নিলাম, ফোন করেছিলাম। হয়তো সবকিছুই সময় ধরে হয়তো ঠিক বলছি না, হয়তো আগে এটা পরে ওটা হয়েছিল, তবুও মোটামুটি ঘটনাক্রমটা এরকমই ছিল। এবং শেষ পর্যন্ত আমরা যেটা আমি সম্বিতদার গল্প জেরক্স করে লোকজনকে পড়াতে শুরু করলাম।
এটা আমার একটু প্রবণতা আছে, যা ভালো লাগে তা অন্যকে ভাগ দিয়ে করে খাই, এবং আমি সঙ্গীতদার লেখা অন্যকে জেরক্স করে দিতে শুরু করলাম, কারণ বই তো একটাই। এবং শুধু তাই না, মনে করলাম যে সম্বিত চক্রবর্তীর গল্পকে আরও তুলে ধরতে হবে, সম্বিত চক্রবর্তীর কথাকে আরও তুলে ধরতে হবে। এবং তখন দেখলাম, আরও যখন জানলাম এবং তার বইয়ের যে পরিচিতি দেখলাম বা আরও নানাভাবে জানতে পারলাম যে সম্বিত চক্রবর্তী পদার্থবিদ্যা, ফিজিক্সে ফার্স্ট ক্লাস, তাই তো? এই তার থেকে একটু কম পেয়েছিলেন। হ্যাঁ, ফিজিক্সে একটু কম পেয়েছিলেন, WBCS অফিসার। বললাম হায় রে, আমি এই মানুষটাকে ভেবেছিলাম বিধবা মায়ের পেনশনে সংসার চলে। WBCS অফিসার, ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন, তার কলমের জোর দেখে আমার ইচ্ছে করছিল বা করেওছি আমার কাছে যারা পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদেরকে বলার, দেখ পিওর সায়েন্স নিয়ে পড়ে কিন্তু দেখ সাহিত্য চর্চা কাকে বলে। যদিও সেই গল্পগুলো অল্প বয়সী ছেলে মেয়েদের বুঝবার পক্ষে অনুপযুক্ত ছিল, তাদের পক্ষে ওই পঠন পাঠনে, তাদের ওইটুকু পঠন পাঠনে সঙ্গীত চক্রবর্তীর গল্প তারা বুঝতে পারবে না। আমি সেটা বুঝতে পারলাম। আর তৃতীয়, যদি নিজেকে দেখি, নিজেকে দেখাই, সমাজ, যদি সমাজের চোখটা নিজে নিয়ে নিই, তাহলে সারা অশোকনগর জুড়ে বাংলার মাস্টার শুভাশিস চক্রবর্তী, কে ওই প্রাইভেট টিউশনই করে। আচ্ছা, ওদের সংসার চলছে করোনায়, টিউশন হচ্ছে, খেতে খেতে পাচ্ছে, কিরকম ইনকাম করে, সাইকেল দেখে তো এই মনে হয়, সাইকেল দেখে তো ওই মনে হয়। আচ্ছা, এত বড় বাড়িটা করলো শ্বশুরমশাই করে দিয়েছে নাকি নিজের জোরে করেছে? প্রেম, বিদ্বেষ, মৃত্যু, আমি তিনটেকে ধরতে চাইছি, আসলে তিনটেকে ধরতে চাইছি। আমাদের সমাজ এইভাবে দেখে, আমার দেখাটাও ওই সমাজের মতো, যাকে চোখের দেখা দেখে ভাবছি যে এই মানুষটা বিধবা মায়ের পেনশনে সংসার চালায়। এটাই আমাদের সমাজ। এই সমাজকে যখন আমরা লিখতে বসি, এই সমাজকে যখন আমরা ভাবতে বসি, তখন আমি কোথাও চরিত্র হয়ে যাই, তখন আমার চারপাশের মানুষেরা কোথাও চরিত্র হয়ে যায়, এবং সেই চরিত্ররা যখন গৌরাঙ্গ দাসের কবিতার মধ্যে ঢোকেন, তখন তারা প্রেম থেকে মৃত্যু সমস্তটাই বহন করেন। তখন যখন সম্বিত চক্রবর্তীর গল্পে ঢুকে যান, সেখানেও তারা প্রেম থেকে মৃত্যু বহন করে। কিন্তু প্রেম থেকে বিদ্বেষ হয়ে মৃত্যু পর্যন্ত এই যে জার্নিটা, এই যে প্রবহমানতাটা, এই প্রবহমানতাটা কি শুধুই এদের গল্পে কবিতায় আছে? সরঞ্জিৎ চক্রবর্তীর গল্পে নেই? জনপ্রিয়তম লেখকদের গল্পে কবিতায় নেই? নিশ্চয়ই আছে, থাকতেই হবে। এই থাকাটাই তো লেখা। একটা সিরিয়াল যখন দেখি, তখন সেই সিরিয়ালের মধ্যে তো আমাদের এগুলোই ফুটে ওঠে। সেই প্রেমের কথা থাকে, যখন নাকি শাশুড়ি তার ছেলের বউয়ের কাপের মধ্যে ঘুমের ওষুধ বা বিষটা মিশিয়ে দিচ্ছে, সেখানে কি থাকে? বিদ্বেষ থাকে। তারপরে যখন নাকি সে কোমায় চলে যায়, মৃত্যুর মুখোমুখি হয়, তখন সেখানে কি থাকে? মৃত্যু থাকে, বিদ্বেষ থাকে, এই তো থাকে। তাহলে আমরা যারা শিল্প করি, আমরা যারা লেখালেখি করি, আমরা যারা ছবি আঁকি, আমরা যারা গান করি, আমরা যারা কবিতা লিখি, প্রবন্ধ লিখি, যা কিছু করি, আমাদের প্রত্যেকের লেখালেখির মধ্যে, প্রত্যেকের এই কাজগুলোর মধ্যে এই তিনটে শব্দ কিন্তু ঘোরাফেরা করে। কিন্তু ঘোরাফেরা করলেও সেটা শিল্প হয়ে ওঠে কিনা, নাকি সেটা শিল্পের থেকেও অধিক হয়ে ওঠে বিনোদন, সেইটা আমাদের কাছে একটা বিচার্য হয়। তাই সেই জায়গা থেকে আমরা কতগুলো বিভাগে ভাগ করি। তাই যখন নাকি দেখি যে একটা সিরিয়ালে বা একজন কোনো জনপ্রিয় লেখকের গল্পে বা উপন্যাসে যখন নাকি দেখতে পাই যে এ তো জানি যে এরপরে সিঁড়ি দিয়ে উঠবে, সিঁড়ি দিয়ে ওঠার পরে দরজাটা খুলবে, দরজাটা খুলে ইংরেজিতে কতগুলো শব্দ লেখা থাকবে, এই ওই ওই ড্রয়িং রুমে যা যা থাকে, তারপরে সে তাকে চোখের ইশারায় আহ্বান করবে তার ঘরে, তার ব্যক্তিগত ঘরে, সেখানে তারা কিছু ব্যক্তিগত রোমান্সে জড়িয়ে পড়বে। জানি যে এরপরে কি হবে।
সেটা তো প্রত্যাশিত। ওই প্রত্যাশিত গল্প আর পড়তে ইচ্ছা করে না। ওই প্রত্যাশিত যা জানি, যা হয়, যা আমার জীবনে হচ্ছে, যা অন্যের জীবনে হবে, সেই প্রেম আর লেখালেখিতে দেখতে ইচ্ছে করে না। সেই মৃত্যু আর লেখালেখিতে দেখতে ইচ্ছে করে না। প্রচুর প্রচুর লেখা হয়ে গেছে বাংলা সাহিত্যে, অজস্র লেখা হয়ে গেছে। আমরা যদি যে কোনো জনপ্রিয়তম লেখকের একটা দুটো ভালো গল্পকে নিই, যেমন সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম ভাত অথবা নিছক ভূতের গল্প, যদি শুধু এই গল্পটাই পড়ি তাহলেই পড়া হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। আর তার কিচ্ছু করতে হবে না। দুই নারী হাতে তরবারি করতে হবে না, ও এক নিছক পরকীয়ার গল্প। পরকীয়া তো পৃথিবীর সর্বত্র সর্বকালে আছে, কি পড়বো আর ও গল্পে? ও তো চারপাশে দেখতে পাই, ও তো নিজের জীবন দিয়ে উপলব্ধি করি, তাহলে আর ওই গল্প পড়ে কি করবো? এর থেকে অতীতে, এর থেকে অন্য কিছু বলছেন যিনি, তিনি যদি এই প্রেম বিদ্বেষ মৃত্যুকেই তার লেখার মধ্যে নিয়ে আসতে পারেন, যদি অদ্ভুত মুন্সিয়ানায় আমাদেরকে অন্য কিছু দেখাতে পারেন, তবেই আমাদের মতো যারা একটু এগিয়ে যাওয়া পাঠক, যারা আর সেই 9-10-এর লাইব্রেরি থেকে ফেলুদা নিয়ে এসে রোমাঞ্চিত হচ্ছি, এই ধরনের পাঠক ভাষে আমরা যারা আর নেই, যারা বুদ্ধদেব গুহ বলতে পাগল হয়ে যাই, আমরা যারা সেই রকম জায়গাতে নেই, তাদের কাছে অজয় গুপ্তরা, তাদের কাছে গৌরাঙ্গ দাসেরা, তাদের কাছে সম্বিত চক্রবর্তীরা একটা অন্যভাবে ধরা দেন। আর এই লাইব্রেরির উদ্দেশ্য, এই যেটা ধরা দিচ্ছেন তারা, এই ধরাটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। এই ছড়িয়ে দেওয়ার কাজটা আজকে এখানে একটু হলেও করতে পারবো আশা করছি, বা করার চেষ্টা করছি। এই দায়িত্বটা এরপরে এখানকার পাঠকদের নিতে হবে। এখানে যারা পড়ুয়া, এখানে যারা আরো যারা বসে আছেন, তাদেরকে নিতে হবে। আমরা তো 5 জায়গায় বলি, 5 জায়গায় আমাদের বলার ডাক আসে, কিন্তু এইখানে বলতে বলতে নিজেকে তৈরি করতে হবে। এবং আগামী দিনে যাতে আমাদের এই লাইব্রেরির পড়ুয়া, আজকে যে 10-এ পড়ছে, আজকে যে 12-এ পড়ছে, সেও যাতে ওই তথাকথিত রবীন্দ্রনাথ থেকে শুরু করে শরৎচন্দ্র হয়ে, বিভূতিভূষণ হয়ে, মহাশ্বেতা দেবী হয়ে এর মধ্যেই ঘোরাফেরা করেন, তাদের থেকে একটু বেরিয়ে এসে সমসময়ে ভালো লেখা কি হচ্ছে তার অনুসন্ধানটা করতে হবে। সেই অনুসন্ধানের দায়িত্বটা আজকে আমরা এখানে পালন করার চেষ্টা করছি। আমি যে কবির কথা বলছিলাম, গৌরাঙ্গ দাস, তার সাম্প্রতিক প্রকাশিত মৃদঙ্গের বোল, এই বইটি কলকাতা বইমেলা 2022 উপলক্ষে প্রকাশিত হয়েছে। বইটি ক্র্যাকার পত্রিকা, মানে ক্র্যাকার পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। আর এই বইটির সমস্ত দায়িত্ব পালন করেছেন ক্র্যাকারের আরেক সম্পাদক অরুণ কুমার দত্ত। এই কাব্যগ্রন্থের যে ব্যাক কভার, এটাকে বলে ব্যাক কভার, এই ব্যাক কভারে একটা কবিতা আছে গৌরাঙ্গদার নিজেরই লেখা। কি বলছেন তিনি? আপাতত বিসর্গের সঙ্গে জমিয়ে আড্ডা মারছি। বিসর্গ আমাদের বর্ণমালার শেষ দিকে চলে যাচ্ছে, যা বিসর্গের সঙ্গে জমিয়ে আড্ডা মারছি, যতটা এনজয় করা যায়। পথের ওপার থেকে ডাকছে করুণ চন্দ্রবিন্দু, মানে বুঝতে পারছি শেষ বর্ণটি ডাকছে চন্দ্রবিন্দু। গঙ্গা শব্দটার ওপরে যা থাকে, চন্দ্রবিন্দু বলতে আমরা বুঝি ঈশ্বর ওরফে মৃত। এত নম্রতা, সারা তো দিতেই হবে, তবুও যতটা আড্ডায় থাকা যায় চলে যাওয়ার আগে। মৃত্যুর কবিতা গৌরাঙ্গ দাস লিখছেন। কেন? গৌরাঙ্গ দা ব্রেন টিউমারের আক্রান্ত, একটা জটিল অপারেশন হয়েছে, তাও অনেক দিন হয়ে গেল, লকডাউনের আগে তার এই অপারেশনটি হয়েছে। গৌরাঙ্গদা যখন যেদিনকে অপারেশনের জন্য চেন্নাই চলে যাবেন, সেদিন গৌরাঙ্গদার চোখ আমি দেখতে পাইনি, ফোনে কথা হয়েছিল তার আগের দিন, কিন্তু কণ্ঠস্বরেও যে অশ্রু ছলছলতা এসে যায় সেইটা টের পেয়েছিলাম। কারণ গৌরাঙ্গদা হয়তো মনে মনে ভাবছিলেন তার প্রিয় সুভাষিস দার সঙ্গে এটাই হয়তো তার শেষ সংলাপ। তিনি মনে মনে ভাবছিলেন,
আমিও কি মনে মনে ভাবছিলাম না? ওই যে চেন্নাইতে তিনি দীর্ঘদিন ছিলেন, তারপরে এসেছেন সুস্থ হয়ে। আমাদের গৌরাঙ্গদা পরম ঈশ্বর বিশ্বাসী, তার ঈশ্বরকে আমি শ্রদ্ধা জানাই। তিনি আমাদের প্রিয় গৌরাঙ্গদাকে রেখেছেন, আরো দীর্ঘদিন রাখুন। সেই সময়, সেই যখন তিনি চলে যাচ্ছেন তার অপারেশনের জন্য, এবং এই চলে যাওয়াটা তার মনে হচ্ছে আমি কি এই ফেলে রেখে যাচ্ছি আমার বাড়িটাকে, আমি কি এরপরে এই বাড়িটায় ফিরবো? কোথাও লেখেননি এই কথাগুলো, কিন্তু আমি বুঝতে পারছি। কোথাও তার মনে হচ্ছিল এই যে গেট থেকে বেরিয়ে গেলাম, এই যে আমি গাড়িতে উঠলাম, এই যে রাস্তাটা দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, এরপরে গৌরাঙ্গদা কবি মানুষ, সংবেদনশীল মানুষ। গৌরাঙ্গদা এইটা ভাববেন না তো কে ভাববে? গৌরাঙ্গদা নিশ্চয়ই ভেবেছিলেন, আমি জানি। পরে দু একটা কথা তো হয়েছিল। সেই পর্বে তার এই কবিতাগুলো লেখা। এখানে তিনি কবিতার বইটার নাম দিয়েছেন মৃদঙ্গের গোল। মৃদঙ্গ, খোল ইত্যাদি এই সব কিছুই কিসের প্রতীক? আমাদের হরিনাম সংকীর্তনের প্রতীক। তাহলে মৃদঙ্গের গোল আমরা দেখি যে আমাদের বাড়িতে যখন কেউ চলে যান, তার যখন শ্রাদ্ধানুষ্ঠানটা হয়, সেই শ্রাদ্ধানুষ্ঠানের পরে বাড়িতে একদিন এরকম হরিনাম সংকীর্তন হয়। হয়তো সেই কথাটাই তিনি ভেবে রেখেছেন। হয়তো এখানে তিনি যে 42টা কবিতা রেখেছেন, একটা মৃদঙ্গ, তার দুপাশ থেকেই শব্দ আসে। তার মানে এই কারণেই তিনি কিন্তু বিজোড় সংখ্যা রাখেননি, তার তো দুপাশ থেকেই ধ্বনি উঠবে। মৃদঙ্গ শব্দটাকে যদি আমরা ধরি, তার সাথে যদি থাকে মৃত্যুলীনতা, তাহলে সেই মৃত্যুলীনতার দুপাশেই বেজে উঠবে মৃত্যুর কথাগুলো। আমরা দেখতে পাচ্ছি কবি গৌরাঙ্গ দাস একটার পর একটা মৃত্যুর কবিতা লিখে যাচ্ছেন। কি বলছেন? সুর বলে দেয় কতটা কষ্ট, কতটা আঘাত শেষে চলে যেতে হয় মন্দির ছেড়ে চলে যেতে হয়। কোন মন্দির? আমি কল্পনা করতে পারি গৌরাঙ্গদার বাড়ির পাশেই একটা মন্দির আছে, কিন্তু হয়তো সেই মন্দিরটাই তিনি ভাবছিলেন। কিন্তু মন্দির, এই যে দেহ মন্দির, এই দেহ মন্দির ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। কি বলছেন গৌরাঙ্গদা 3 নম্বর কবিতায়? সব নিথর হয়ে যাবে, হাজার শরীর থেকে উড়ে যাবে পাখি বেলা, কেউ পোষ মানে না চিরদিন। সব নিথর হয়ে যাবে, হাজার শরীর থেকে উড়ে যাবে পাখি বেলা। পাখি বেলা শব্দটা কি অদ্ভুত ভাবে নিয়ে এলেন গৌরাঙ্গ দাস, কি অদ্ভুত ভাবে নিয়ে এলেন পাখি বেলা। এই যে এখানে যে ছোট ছোট ছেলে মেয়েগুলো বসে আছে পাখির মতো ওড়ে, বিশেষ করে যখন লেডি বার্ডটা নিয়ে জোরে সাইকেল চালিয়ে যায়, আমি পাখি ছাড়া কিচ্ছু ভাবতে পারি না এদেরকে, এবং মনে মনে আমার মনটা ওদের সঙ্গে থাকে, কিন্তু আমি ওদের সাথে মিশতে পারি না। ওরা আমাকে ওদের দলে নেবে না। চন্দ্রিলদের সেই গান, যদি আরেকবার তোমাদের দলে নাও খেলা, ওরা আমাকে খেলা নেবে না ওদের, কিন্তু আমার মনটা তো ওদের সঙ্গে পড়ে আছে। পাখির মতো, প্রজাপতির মতো উড়ে যায়, রেস হয়, এই হয়, কত কিছু হয়, আমরা বকা দিই। কিন্তু ওই যে পাখি বেলা, এই পাখি বেলা শব্দটা এই সমগ্র জীবনটা ধারণ করে আছে। আর এই পাখি শব্দটার মধ্যেই তো লুকিয়ে আছে একটা প্রেম। এই পাখি শব্দটার মধ্যেই তো লুকিয়ে আছে একটা প্রেম। পাখির প্রেম কম কিছু? পাখিদের যে জোড়ায় ঘুরে বেড়ানো, আমরা শিখি তাদের কাছ থেকে কিছু? আমাদের প্রেম শেখে তাদের কাছ থেকে কিছু? আমরা যদি পাখির জীবন দেখি, আমরা পাখি বেলা লিখছি, কিন্তু পাখির থেকে আমরা কিচ্ছু শিখি না। আমরা শুধু সঙ্গ পাল্টাই। আমাদের মনে হয় হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে, এই আমাদের চলছে। কিন্তু পাখি বেলা, এই একটা শব্দ গৌরাঙ্গ দাস দিয়ে দিলেন, উড়ে যাবে পাখি বেলা। মনে মনে এও তো নবীন, এও তো তরুণ, এও তো কিশোর, যেতে চাইছেন না, কিন্তু দরজায় তো একটা মৃত্যুর ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছেন, অন্তত এই লেখাগুলো লেখার সময়। তাই এই লেখাগুলো চলে আসছে তার মধ্যে। একটা লেখায় লিখছেন গৌরাঙ্গ দাস, মরে
যাব আমি জানি, জানি সবার জীবন মরণে থেমে যায়, তবে কারো কারো জীবন বড় অসহায় মুহূর্ত বনে। এই কথাটা গৌরাঙ্গদার কবিতায় পড়েছি, বুঝতে পারিনি, মাকে দেখে বুঝতে পারছি, মাকে দেখে বুঝতে পারছি কারো কারো জীবন বড় অসহায় মুহূর্ত বনে। বাবাকে দেখে বুঝেছিলাম, কিন্তু সেই স্মৃতি ধূসর হয়ে গেছে। আজকে আমার মা ঠিক যে কষ্টটা পাচ্ছিলেন, হয়তো এখনো পাচ্ছেন, এই কষ্টটা নিশ্চয়ই আমার মা যদি লিখতে পারতেন, কবিতা লিখতে পারতেন, তিনি এই লাইনটা লিখতেন, কারো কারো জীবন বড় অসহায় মুহূর্ত বনে। আমার মা নিশ্চয়ই ভাবেন, হয় সুস্থ করে দাও হে ঈশ্বর, নয় আমাকে নিয়ে যাও, যে কোনো একটা, এভাবে একটা জায়গায় ফেলে রেখো না। এবং গৌরাঙ্গদার সাথে যখন ব্যক্তিগত কথোপকথন হয় আমার, গৌরাঙ্গদা বলেন অনেক সময় স্টেপ খেলতে পারছি না, পারি না, ডান হাতটা অসাড় লাগে, অনেক সময় এরকম হয় যে বাথরুমে যাচ্ছি খুব আস্তে আস্তে সাবধানে কিছু ধরে ধরে। এই যে অসহায়তাটা আমাদের মধ্যে কাজ করে, একটা মৃত্যুর মুখোমুখি থাকা মানুষ এটা বুঝতে পারে। তাই যে গৌরাঙ্গ দাস মৃত্যু দিয়ে জীবনটা শুরু করেছিলেন, যে গৌরাঙ্গ দাস অসংখ্য মানুষের প্রেম এবং বিদ্বেষ নিয়ে নিজের জীবনটাকে একটা সার্থক জায়গায় পৌঁছে দিলেন, নিয়ে গেলেন নিজেকে এবং সব আরো অনেককে, যে গৌরাঙ্গ দাস কবিতাকে ছাড়লেন না, যে গৌরাঙ্গ দাস লেখালেখিকে ছাড়লেন না, এবং গত 30টা বছর ধরে তিনি এই স্ট্রাগল করছেন। রাত্রি 1:30টার সময় উঠে লরিতে মালপত্র তুলে চলে যাচ্ছেন হাওড়ার মঙ্গলার হাটে, এখন শরীর খারাপ বলে করতে পারেন না। এই যে অমানসিক পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠা করেছেন একটা মানুষ, কম তো বিদ্বেষের মুখোমুখি হননি, আবার কম প্রেমেরও মুখোমুখি হননি। এই প্রেম আর বিদ্বেষ নিয়ে চলতে চলতে জীবনের শুরুতে যে মৃত্যুকে দেখলেন এবং জীবনের প্রায় একটা ইনিংসে এসে হঠাৎ করে মৃত্যুর হাত ধরবে বলে যেন তিনি ভয় পাচ্ছেন, তখন আষ্টে পৃষ্ঠে দেখতে চাইছেন এই পৃথিবীটাকে আরেকবার, আরো ভালো করে, আরেকটু যত্ন করে, আরেকটু ভালো করে এই পৃথিবীর সব মধু, এই পৃথিবীর সব মায়াকে আরো একবার বুঝে নিতে চাইছেন। যে কবি গৌরাঙ্গ দাস, আমি বলবো চেটে পুটে খেতে চাইছেন গৌরাঙ্গদা তার জীবনটাকে এই মুহূর্তে। আর গৌরাঙ্গদা এই যে চেটে পুটে জীবনটাকে খেতে চাইছেন, আমি তার বন্ধু হিসেবে আমি দায়িত্ব নিয়েছি খানিকটা সেই জীবনটাকে আরেকটু সুস্বাদু করে দেওয়ার। এই কথাগুলো যদি অনেক পরে বলি, এই কথাগুলো যদি গৌরাঙ্গদার শতবর্ষে বলা হয়, লাভ কি? গৌরাঙ্গদা আছেন, গৌরাঙ্গদা থাকবেন, গৌরাঙ্গদা দীর্ঘজীবী হবেন। এবং আমরা আজকে আমি একটা সূত্র বেঁধে দিলাম, আমি তার কবিতা নিয়ে আমার খুব সীমিত পড়াশোনার জায়গা থেকে তার কবিতাকে ধরার চেষ্টা করলাম। ভবিষ্যতে আমার ছাত্রছাত্রীরা, এই পাঠাগারের ছাত্রছাত্রীরা, এই লাইব্রেরির পড়ুয়ারা তার কবিতা নিয়ে, তার গল্প নিয়ে আরো অনেক কথা বলবে। আমি তো আজকে শুধুমাত্র একটা মুখ বন্ধ করছি মাত্র। গৌরাঙ্গদা তার শেষ কবিতার বইটা নিয়ে আমার কাছে এইভাবে উপস্থিত হন। আর পরের যার কথা বলবো, শেষ জাটিঙ্গা, তার মাত্রই দুটো বই, তার মাত্রই দুটো বই। এবং আমি তার এমনিতে তার জীবন কথা বলেছি, তার সাকসেসের কথা বলেছি। WBCS অফিসার, যদি কারো জেরক্সের অ্যাটাস্টেড করানোর থাকে এখনই করিয়ে নিয়ে আসতে পারিস, করে দেবেন, আজকে করেই দেবেন আশা করা যায়। তো হ্যাঁ, সিলটা নেই, আমরা একটা নকল সিল বসিয়ে নেবো। তো যাই হোক, তো এই বইতে এই লেখক সম্পর্কে যা বলা হয়েছে সেটা একটু আমি সংক্ষেপে বলছি। পদার্থবিদ্যার ছাত্র সম্বিত চক্রবর্তী, পেশায় সরকারি কর্মচারী। খুব বিনয়ের সাথে লিখেছেন। আমি দেখেছি যারা খুব অফিসার র্যাঙ্কে ট্যাঙ্কে থাকে তারা আবার লেখে WBCS এ আছেন, অমুকে আছেন, তমুকের আধিকারিক, কিন্তু উনি মানুষটা ব্যক্তিগত জীবনেও যেমন বিনয়ী, ঠিক সেরকম ভাবে তার এখানে আত্মপ্রকাশের মঞ্চেও একই রকম।
ওই সরকারি কর্মচারী, বুঝে নাও তিনি কি। নচিকেতা তাকে গাল পেরেছেন, সুতরাং সেই গালটাকে তিনি সেই গালিগালাজটাকে তিনি তার বইতে ডেকে নিয়েছেন সরকারি কর্মচারী। লেখা শুরু করেছেন এই শতকে, শূন্য দশকে, তার মানে 2000-2001 সাল নাগাদ ধরে নিচ্ছি তার লেখালেখি শুরু। তার মানে কম বেশি 20 বছর তিনি লেখালেখি করছেন। তার প্রথম গল্প সংকলন আমি এবং আমরা পাঠকদের স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে গল্পরা আর আগের মতো নেই। আমি এই লাইনটা কোট করব, মানে বিশেষ করে সত্যিই তাই, গল্পরা আর আগের মতো নেই। গল্পরা আগের মতো থাকবে কি করে? জীবন জটিল হয়ে গেছে, গল্পরা জটিল হবে না? জীবন জটিল হয়ে গেছে, সেই জটিল জীবনকে কি আর সেই একরৈখিক গল্প দিয়ে ধরা যায়? আর সব থেকে বড় কথা হলো যে সন্তোষ কুমার ঘোষের গল্প যে কারণে জনপ্রিয়তা পায়নি, আমাদের সম্বিত চক্রবর্তীর গল্প সেই কারণেই জনপ্রিয়তা পাবে না। কারণটা হচ্ছে সন্তোষ কুমারও তার সমসময়ের যে বিশ্বযুদ্ধকালীন যে জটিলতা, সেই জটিলতাকে এমনভাবে ধরতে চেয়েছিলেন বা ধরেছিলেন যে পাঠকের বিনোদিত মানসিকতায়, পাঠকের যে একটা সেট আপ তৈরি করা, প্রত্যেকটা পাঠকের কিন্তু একটা সেট আপ তৈরি করা মাথার মধ্যে, যে আমি গল্পটা এইভাবে করতে চাই, আমি ভাই বেশি কষ্ট করতে পারবো না। বাংলা যখন পড়েছিলাম তখন শিক্ষক বুঝিয়ে দিয়েছেন, গৃহশিক্ষক, ওইটুকুই আমার দায় ছিল। এখন আর নিজের ব্রেন ইউজ করব না যে গল্প পাঠে, সেই গল্প না লিখলে তো সম্বিত চক্রবর্তী বা সন্তোষ কুমার ঘোষ জনপ্রিয়তা পেতে পারেন না। তাহলে কিন্তু এই কথাটার মধ্যে যে বলিষ্ঠতা আছে, গল্পরা আর আগের মতো নেই, এইটা আমার কাছে খুব একটা মার্কেবল কথা। এবং এই বইটি, মানে আগের বইটি 2018 সালে নমিতা চট্টোপাধ্যায় সাহিত্য পুরস্কার পায়। নমিতা চট্টোপাধ্যায় কে? নমিতা চট্টোপাধ্যায় হচ্ছে অনিতা অগ্নিহোত্রীর মা। অনিতা অগ্নিহোত্রীর মা। অনিতা অগ্নিহোত্রী নিজে বেছে নেন তাকে, বা এবছরই তাকে পুরস্কৃত করা হবে, উনি অন্যদের ওপরে ছাড়েন না। অনিতা অগ্নিহোত্রী তিনি মনে করেছেন যে সম্বিত চক্রবর্তীর ওই পূর্ব প্রকাশিত গল্প গ্রন্থটি পুরস্কৃত করার, তাই তিনি তার মায়ের নামে যে পুরস্কার, তাকে এই ব্যক্তিকে তিনি সেই গল্পের পুরস্কারে, নমিতা চট্টোপাধ্যায় সাহিত্য পুরস্কারে ভূষিত করেছিলেন। এই বইয়ের ব্লার্বে আর একটা কথা লেখা রয়েছে, আরো কিছু কথা লেখা রয়েছে। কি? শব্দরা ছবি হয়ে তৈরি করেছে মায়া জগৎ, কোনো এক অজ্ঞাত কারণে তৈরি হওয়া সাম্প্রদায়িক হানাহানি ব্যক্তি চৈতন্যকে গভীর অন্তর্দ্বন্দ্বে বিপন্ন করে তুলেছে। আমি এই বইয়ের গল্পগুলো পড়তে পড়তে রোমাঞ্চিত হচ্ছিলাম। আমি জানি না অমর মিত্র কেন বলেছেন সম্বিতের আগের বইটা খুব ভালো, এই বইটা খুব খারাপ। আমি বিশ্বাস করি না। আমি মনে করি এই শেষ জাতিঙ্গা আরেকটা দিকে নিয়ে গেছে বাংলা গল্পকে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমার এই কথাগুলো ইউটিউবে আপলোড হবে, 10 জন হলেও শুনবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে সম্বিত চক্রবর্তীর শেষ জাতিঙ্গা গল্প গ্রন্থটি বাংলা গল্পকে একটা অন্য খাতে বইয়ে দিয়েছে। যে খাতে যাচ্ছিল সেই খাত থেকে একজন মানুষ একা খনন করে 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 ওই কোদাল গাইটি দিয়ে ঘুরতে তিনি গল্পের ধারাকে অন্যদিকে নিয়ে এলেন। এই যে সাম্প্রদায়িক হানাহানির কথাটা প্রথম গল্পটার মধ্যেই আছে। কি আশ্চর্য গল্পগুলো আমি ওরকম গল্পের মতো করে বলবো না, তাহলে এখানে যাদের আগ্রহ তৈরি হবে তারা সেটাকে বুঝে যাবে যে কি আছে। প্রথম গল্পের নাম হচ্ছে বহিরাগত। সেই গল্পে একজন ক্যারেক্টার, চরিত্র, সে পার্টিগত কারণে গ্রাম ছাড়া, সে গ্রাম থেকে পালিয়ে 4 মাস ধরে অন্য জায়গায় একটা ইট ভাটায় কাজ করছে, তাও নাম পরিচয় গোপন করে কাজ করছে। এখন সে এসেছে তার বউ আর বাচ্চাকে একটু দেখতে, পালিয়ে এসেছে, মানে লুকিয়ে এসেছে। ঠিক সেই সময় গ্রামের মধ্যে 2 পক্ষের লড়াই লেগেছে। প্রথমে বোঝা যাবে না এই 2 পক্ষ কারা, প্রথমে মনে হবে দুটো পার্টি, দুটো দল।
আমি তাই ভাবি রামপুরহাটের কত আগে এই গল্প লেখা হয়ে গেছে সম্বিত চক্রবর্তীর কলমে। দুই দলের মধ্যে লড়াই লেগেছে, যে চরিত্র লুকিয়ে পড়েছে আত্মরক্ষা করার জন্য, কারণ সেও তো পার্টিগত কারণে পালিয়ে পাচ্ছে, তাকে যদি অন্য পার্টির লোকের হাতে পড়ে সে যদি মরে যায়, তাই সে লুকিয়ে পড়েছে ধান ক্ষেতের মধ্যে। সেইখান থেকে সে নানা লোকের শব্দ কথা শুনতে পাচ্ছে, প্রত্যেকের কথা সে বুঝতে পারছে, এটা মইদুলের গলা, এটা অমুকের গলা, এটা তমুকের গলা। এবং সে চরিত্র আশ্চর্য হচ্ছে যে কি হলো, ও তো অন্য পার্টি করে, ও কেন ওকে বলছে পালিয়ে যা পালিয়ে যা। ও তো লাল দল করে, ও কেন সবুজ দলের লোককে বলছে। মইদুল তো শহীদুল এর অ্যান্টি ছিল, তাহলে ও কেন ওকে বলছে। ও বুঝতে পারছে না, ওকে জটিল লাগছে গল্পটা, পুরো ব্যাপারটা। তারপরে আস্তে আস্তে একটা সময় চমকে গিয়ে স্থির হয়ে যায় সে শুনতে পায় ওই যে চরিত্ররা বাইরে বোম মারছে, খুনোখুনি করছে, আগুন লাগিয়ে দিচ্ছে। তাদের মধ্যে একজন আল্লাহ বলে চিৎকার করে উঠল। আবার আরেক পাশ থেকে এলো জয় 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 শ্রী বলে, লেখক আর কিছু বললেন না। তাহলে আমরা বুঝতে পারলাম পার্টি আলাদা হয়ে গেছে, এখন ধর্মে ধর্মে জাতে জাতে লেগেছে। তাহলে কিছুদিন আগে যে যার পার্টিগত কারণে যে যার বাড়ি পুড়িয়ে দিচ্ছিল, আজকে তারা বন্ধু হয়ে গেছে এবং আজকে তারা কি জটিলতাটা আনছে। বিদ্বেষ এর থেকে আর কিসে দেখাবেন একজন সমসময়ের গল্পকার? তিনি তো বিদ্বেষের গল্প বলতে চাইছেন, তাহলে বিদ্বেষ তিনি আর কিভাবে দেখাবেন? এই বিদ্বেষ দেখাচ্ছেন। আর এই গল্পের মধ্যেই আসছে প্রেম, মৃত্যু তো আসছেই। এ তো বোঝাই যাচ্ছে যে এই ওকে মারছে, আগুন জ্বালাচ্ছে, কচু কাটা করে ফেলছে, এ তো মৃত্যুর গল্প। বিদ্বেষের গল্প থেকেই তো মৃত্যুর গল্পে যাওয়া যায়। কিন্তু প্রেমটা কিভাবে আনছেন এই গল্পের মধ্যে, এই বহিরাগত গল্পের মধ্যে? একটু একটা জায়গা থেকে শোনাচ্ছি। ওই যে মানুষটা যে কিনা তার স্ত্রী আর বাচ্চাকে দেখতে এসেছিল, সেই মানুষটা ওই লুকিয়ে থাকা অবস্থাতেই তার বউয়ের কথা ভাবছে। ওইখানে না, আমাদের তো চিন্তার স্রোতে অনেক কিছু চলে আসে। তার স্ত্রীর কথা ভাবছে। কি ভাবছে? পালিয়ে থাকা অবস্থাতেও বউয়ের সুপুষ্ট শরীরটিকে নিয়ে সে রং বেরঙের ঢেউয়ের নকশা গেঁথেছে মনে মনে। আমাদের যৌন জীবন, যৌনাচার কিভাবে আনছেন লেখক? ওইখানে যেখানে মৃত্যুর মুখোমুখি, সেখানেও এইটাই ফ্রয়েডের দান। ফ্রয়েড আমাদের এইখানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। মৃত্যুর মুখোমুখি অবস্থাতেও কিন্তু একজন মানুষ তার যৌনতার কথা ভুলতে পারে না, বা কোথাও যেন যৌনতা ওভারল্যাপ করে মৃত্যুকে। প্রেম তো যৌনতার এক ধরনের, যৌনতা তো প্রেমের এক ধরনের প্রতীক, এক ধরনের প্র্যাকটিস। সেই প্র্যাকটিসের জায়গা থেকে এই শব্দবন্ধগুলো লিখছেন। কিন্তু এখন এই মুহূর্তে সেই শরীর একই রকম পুষ্ট ও সজীব দেখে অথবা দেখছে বলে মনে করে সে অপ্রসন্ন হয়। এই লাইনের পরে বাংলা গল্প আর অন্য কিছু পড়তে ইচ্ছে করে। কি বলছেন? যখন ওই মৃত্যুর মুখোমুখি, তার আগে একটু আগে সে বউয়ের সেই একই রকম পুষ্ট শরীর দেখে এসেছে। তাহলে বউ তার চিন্তায় রোগা হয়ে যায়নি, বউ তার চিন্তায় ক্ষীণ হয়ে যায়নি, চোখের নিচে কালি পড়েনি। এইটা দেখে অপ্রসন্ন হয়, সন্দিগ্ধ হয়। সন্দেহ আমাদের চিরকালীন প্রেমের সব থেকে বড় বাধা, সন্দেহ। সেই সন্দেহকে নিয়ে আমাদের বিদ্বেষ আসে, আর বিদ্বেষ থেকে আমরা পৌঁছে যাই মৃত্যুতে। এই গল্পে আরেকটা জায়গায় রয়েছে, সে যখন ছিল তার বউয়ের কাছে, বাচ্চার কাছে, বাচ্চাটা ঘুমোচ্ছিল, বাচ্চাটাকে সে আদর করতে পারেনি, ঘুমটা ভাঙায়নি,
কেঁদে উঠবে ইত্যাদি কারণে, তখন সে বলছে, তখন সে ভাবছে তার স্ত্রীর কথা। এই নারীটির যে স্তন দুটি নিয়ে সে কত খেলেছে আর খেলার কথা ভেবেছে, যেগুলির আবেশ অস্তিত্ব এখনো জেগে আছে তার ঘুমিয়ে পড়া সন্তানের মুখের হাসিতে। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন লেখক। শরীর, এটা শরীর, সেই শরীরটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে। যা ছিল তার ছেলের সন্তানের খেলার, যা ছিল তার খেলার সামগ্রী, তা হয়ে গেছে আজকে তার সন্তানের পুষ্টির কারণ। সন্তানের মুখের হাসি খুদ নিবৃত্তির একটা উপায়। মাতৃত্বের এক মহত্তর সংজ্ঞা একটা লাইনে কি করে আঁকতে হয় সম্বিত চক্রবর্তী দেখিয়ে দিচ্ছেন। আমি কত চিন্তা করে বলছি, সম্বিত চক্রবর্তী দেখিয়ে দিচ্ছেন এরা শুধু তার ক্রীড়া সামগ্রী নয়, তার শিশুর অমৃত প্রাণের উৎস নয়, আসলে নারী হৃদয়ের সমস্ত স্নেহ, ভরসা আর আশ্রয়ের মূর্ত কোমলতা যেন। কি লেখা! আমি তখন রবীন্দ্রনাথের বাচ্চাবেলায় লেখা, একদম কচি বাচ্চা রবীন্দ্রনাথ, তখন 17-18 বছর বয়স হবে, রবীন্দ্রনাথের লেখা স্তন কবিতাটা বের করলাম। রবীন্দ্রনাথও পাকা বাচ্চা ছিলেন এবং তার স্তন নামে একটা কবিতা আছে, সেটা বের করলাম এবং দেখলাম রবীন্দ্রনাথের ক্ষমতা ছিল না এই লাইন লেখে। ওইটার সাথে এটা মিলিয়ে দেখলাম তো রবীন্দ্রনাথের ক্ষমতা ছিল না এই লাইন লেখে। আমি যেন একটা গল্পের মধ্যেই বেশি থাকছি, কিন্তু না, একটু ডিস্টার্ব করছি, আপনাকে যেতে হবে। আচ্ছা যান, মেয়েকে নিয়ে যাওয়ার দরকার। আচ্ছা আচ্ছা, তো এরপরে আমরা দ্বীপান্তরিত গল্পে যাব। এরপরে আমরা দ্বীপান্তরিত গল্পে যাব। সেই গল্পে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে যে মৃত্যুর কথা বারবার আসছে। কিরকম? অরবিন্দ, অরবিন্দ একটি চরিত্র, সে অরবিন্দ একটি চরিত্র, সে তার মৃত্যুর মানে সে আত্মহত্যা করেছে বলে বিশ্বাস, সে সমুদ্রে আত্মহত্যা করেছে। আবার আমি যাব হ্যামলিনের বিষওয়ালা গল্পে। আমরা জানি হ্যামলিনের বাঁশিওয়ালা একটা গল্প আছে, একটা বিখ্যাত রূপকথার গল্প হ্যামলিনের বাঁশিওয়ালা, অথচ লেখক এখানে নিয়ে আসছেন হ্যামলিনের বিষওয়ালা। এবং হ্যামলিনের বিষওয়ালা কি, যে না পাড়ায় পাড়ায় একটা লোক ইঁদুর মারার বিষ বিক্রি করে। সেই যে ইঁদুর মারার বিষ বিক্রি করে যে লোকটা, সেই লোকটাও তো মৃত্যুকে বহন করছে, কিন্তু তার সমর্থক কিছু কচিকাঁচা কিশোর। আর পাড়াতে, ওই পাড়াতে একজন মারা গেছে, একজন না একাধিক জন, আমি মনে করতে পারছি না, যাই হোক, একটা ছেলে মারা গেছে। হ্যাঁ, একজন মারা গেছে এবং তার মৃত্যুতে দায়ী করা হচ্ছে এই বিষওয়ালাকে। মানে মৃত্যুকে নিয়ে যে খেলা করা, মৃত্যুকে নিয়ে যে নতুন ধরনের ডিসকোর্স তৈরি করা, এই গল্পের, এই শেষ জাতিঙ্গা গল্পে, মানে শেষ জাতিঙ্গা বইয়ের যে 12টা গল্প আছে, সেই 12টা গল্পে বারবার বারবার আসছে। এবং আমি আবারও বলছি যে সত্যি কথা বলতে সম্বিত চক্রবর্তীর গল্প, এক একটা গল্প আমি এক একদিন 2 ঘন্টা ধরে বলতে পারি, তবুও বোধহয় কোথাও আমার বলা শেষ হবে না। এবং সেই ঢেউ আর তীরের আখ্যান, এই বইটার আমি আগে একটু এই বইটার কিছু পরিচয় দিয়ে নিই, তারপরে আসছি অন্যত্র। এই বইটা বের করেছেন আপন পাঠ বেলেঘাটা থেকে, এবং এই বইটির উৎসর্গ করেছেন লেখক তার গুরুপ্রতিম দেবেশ রায়কে, যিনি বাংলা ও বিশ্ব সাহিত্যের অনন্য পথোয়াল। এখানে আমরা 12টি গল্প পাচ্ছি। তার নাম হচ্ছে, প্রথম গল্পের নাম বহিরাগত, যার কথা বিস্তারিত বললাম, দ্বীপান্তরিত, সার্চ, অপর, হ্যামলিনের বিষওয়ালা, শেষ জাটিঙ্গা, সেই ঢেউ আর তীরের আখ্যান, নির্জনতার অধিকার, স্মৃতিসত্তা, স্থায়ীকরণ, দুর্লভ স্যার, মহামতি অশোক। এই যে স্মৃতিসত্তা আর নির্জনতার অধিকার, এই দুটো গল্প, বিশেষ করে শেষ জাটিঙ্গা গল্পটার কথা আমি আরো একবার বলবো, কারণ এই গল্পের মধ্যে যে মৃত্যুর কথা, আমি এই দুজনকে ব্যক্তিগতভাবে একটুখানি বলছিলাম। শেষ জাটিঙ্গার পেজ নাম্বার 65, হ্যাঁ,
এই যে শেষ জাটিঙ্গা, এই শেষ জাটিঙ্গা গল্পের মধ্যে রয়েছে কিসের বক্তব্য? যে না, পৃথিবীর শেষতম দিনের কথা। আমরা পৃথিবীর শুরুর দিনের কথাটা জানি। পৃথিবীর শুরুর দিনটা কি? পৃথিবীর শুরু মানে মনুষ্য সভ্যতার শুরুর কথাটা আমরা জানি। কিরকম? আদম আর ঈভ এসেছে, তাদেরকে বলা হচ্ছে যে তোমরা ওই নিষিদ্ধ আপেল খেও না, তোমরা নিষিদ্ধ আপেল খেও না। কিন্তু তারা সেই নিষিদ্ধ আপেল ভক্ষণ করলো এবং তাদের লজ্জাবোধ তৈরি হলো, এবং তারপরে তারা এই পৃথিবীর যা কিছু মনুষ্য সভ্যতার উৎস হিসেবে পরিগণিত হলো। আর এই গল্পটায় আমরা দেখতে পাচ্ছি এই যে পৃথিবীতে হাজার হাজার বছর ধরে লক্ষ কোটি মানুষের জন্ম হয়েছে, তারা প্রত্যেকটা নারী এক ছাঁচে তৈরি, প্রত্যেকটা পুরুষ এক ছাঁচে তৈরি। এই সমস্ত নারী তারা দল বেঁধে নৃত্য করতে করতে, নারীর প্রতীক নৃত্য এই হিসেবে দল বেঁধে নৃত্য করতে করতে তারা টুক টুক করে সমুদ্রে পড়ে যাচ্ছে, স্বেচ্ছায় পড়ছে। আবার সমস্ত পুরুষ তারা সবাই এক ছাঁচে তৈরি, তারাও সবাই দল বেঁধে টুক টুক করে পড়ে যাচ্ছে সমুদ্রে, মহাসমুদ্রে, কালের সমুদ্রে নিয়ে যাচ্ছেন, মৃত্যুর সমুদ্রে নিয়ে যাচ্ছেন। কারণ পৃথিবীতে মানুষের আর কোনো আলাদা করে কোনো পরিচয় নেই। সম্বিত চক্রবর্তী দূরদর্শী লেখক, দূরদর্শী বললে কথাটা তো ক্লিশে, দূরদর্শী বললে হবে না, তিনি বহু দূর পর্যন্ত দেখতে পান। এবং সেই দেখতে পাওয়ায় আমরা কি দেখছি? যে তিনি দেখাচ্ছেন যে আমরা প্রত্যেকটা মানুষ এক ছাঁচে তৈরি, এবং এটা আমরা এতটাই এক ছাঁচে তৈরি হয়ে যাব যে আমাদের আলাদা করে আর কারো নাম থাকবে না, অস্তিত্ব থাকবে না। তখন ওই পৃথিবীর শেষ দিনটি চলে আসবে এবং এরা দল বেঁধে প্রত্যেকটা মানুষ আত্মহত্যা করবে। কিন্তু সম্বিত চক্রবর্তী একটি পুরুষকে রেখে দেন, একটি নারীকে রেখে দেন। তারা আত্মহত্যা করতে গিয়েও আবার ঘুরে দাঁড়ায়, আবার আদম আর ঈভের গল্পটা নিয়ে আসেন। মৃত্যুর কথা বলতে বলতেও শেষ পর্যন্ত তিনি কিন্তু মৃত্যু না, প্রেমের কথাতেই থাকেন। আর এই গল্পটার সূচনাটা সেই ঢেউ আর তীরের আখ্যান। আমি এটা বলেই শেষ করব। বলেছিলাম যে সবারই পড়া আছে, এটাই একটা মহৎ দায় হয়ে যায় যে অন্য মাস্টারমশাইদের কাছে পৌঁছে দেওয়ার দায়। তো যাই হোক, গল্পটার নাম সেই ঢেউ আর তীরের আখ্যান। এখানে মৈথিলীর কথা বা এরকম ভাবে দু তিনটি চরিত্রের কথা পরপর আসছে। মৈথিলী বলছেন, মৈথিলী সে তার কথা ডায়েরিতে লেখার মতো করে লিখছে, আমার বিয়ে হয়েছিল যতটা না একটা মানুষের সঙ্গে, তার চেয়েও বেশি একটা ব্যবস্থার সঙ্গে। লাইন, একটা ব্যবস্থার সঙ্গে বিয়ে হয়েছিল, একটা ব্যবস্থা। এই লাইনটা একটা কবিতার লাইন। এই লাইন লিখতে পারেন সম্বিত চক্রবর্তীরা, আমরা তাদেরকে খুঁজে বের করার দায় দেখাই না। আমার বিয়ে হয়েছিল যত না একটা মানুষের সঙ্গে, তার চেয়ে বেশি একটা ব্যবস্থার সঙ্গে। আমার দাপুটে আর বড়লোক শ্বশুরমশাই সস্ত্রীক যেদিন প্রথম আমাকে দেখতে এসেছিলেন, তার দাপটের গৌরবে গোটা বাড়িটাই সম্মোহিত হয়েছিল। দাপট থাকে না কিছু কিছু মানুষের, তারা মিশতে পারে না, দাপট তাদের এমন। তারা একটা উঁচু জায়গা থেকে সবটা নিরীক্ষণ করেন, আর আমরা মনে মনে জোর হাতে তাদের সামনে দাঁড়িয়ে থাকি। একটা সম্ভ্রান্ত উচ্চতা থেকে আমার প্রতি বারংবার তার পরিশীলিত মা মা সম্বোধন। বাড়িটা সেদিন হয়ে উঠেছিল পিএসসি ইন্টারভিউ বোর্ড। কি ব্যঙ্গ! একটা সম্ভ্রান্ত উচ্চতা থেকে উনি কিন্তু মা মা বলে ডাকছেন, মেয়েটিকে উনি মা মা বলে সম্বোধন করছেন, মা মা একটু এসো তো, একটু বলো তো। কিন্তু সেই মা ডাকের মধ্যে রয়েছে কি? সম্ভ্রান্ত উচ্চতা। আর কি? পরিশীলিত মা মা সম্বোধন সত্ত্বেও সেদিনকে পুরো গাড়িটাই যেন মনে হচ্ছিল একটা পিএসসি ইন্টারভিউ বোর্ডে এসেছি আমি, মানে আছি আমি একটা। দ্বিতীয় দিন ওরা সঙ্গে নিয়ে আসেন আমার স্বামীকে। পিকাসোকে প্রথম দেখাতেই বোঝা গেছিল সে অনুগত ও বিচ্ছিন্ন, ঠিক এদের মতো না, এদের থেকে আলাদা এবং অনুগত। বাবা মার কথাই শেষ কথা।
তৃতীয় ও চূড়ান্ত আরো একটি রাউন্ডও ছিল। এই পর্বে শ্বশুরের সঙ্গে আসে প্রকাণ্ড জটাজুটধারী ভয়ঙ্কর করে তৈরি করা চেহারার বিরাটাকায় এক জ্যোতিষী ল্যাপটপ সহ। কি ব্যঙ্গ, কি ব্যঙ্গ, মানে জ্যোতিষী ল্যাপটপ সহ আমাদেরকে লেখক আমাদেরকে ব্যঙ্গ করছে। ল্যাপটপ কম্পিউটার ওয়ালা জ্যোতিষীকে আমরা মনে করি কেন? জ্যোতিষশাস্ত্রে ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন কি? জ্যোতিষ তো সেই কত হাজার বছরের পুরনো, গ্রহ নক্ষত্রের অবস্থান দেখেই বোঝা যায়। তাহলে আবার আমরা বিশ্বাস করি ল্যাপটপ থাকলে কম্পিউটার থাকলে এই আধুনিক জ্যোতিষী, আমরা বিশ্বাস করি আমাদেরকে ব্যঙ্গ করছে। এইভাবে এই দুই লেখকের গল্পে এবং কবিতায় থাকে প্রেম, মৃত্যু এবং প্রেম, বিদ্বেষ এবং মৃত্যু। আমি সম্বিতদাকেও বলছি, গৌরাঙ্গদাকেও বলছি, আজকে যা সূচনা হলো, আপনাদের আরও যা গল্প কবিতা সব কিছু আছে, গদ্যগ্রন্থ আছে, সেই সমস্ত কিছু নিয়ে এরপরে আপনাদেরকে সম্মান জানানোর দায় আগামী দিনে নেবে এখানে যারা বসে আছে তারা আপনাদের গল্প পড়বে, কবিতা পড়বে এবং তাদের নিবিড় নির্দিষ্ট মতামত তারা আমার কথাকে তারা যদি খণ্ডন করতে পারে ওয়েলকাম, তারা খণ্ডন করবে এবং তারা এখানে সেই কথাগুলো বলবে। এটা আজকে শুরু হলো, আমি এই শুরুর ধাঁচাটা তৈরি করে দিলাম এবং এই শুরুর পরে এরপরের দায়িত্ব তো আসলে তো এই লাইব্রেরি আমাদের জন্য তৈরি করা হয়নি, এই পাঠাগারটা তৈরি করা হয়েছে বাচ্চা কাচ্চাদের জন্য। তারা কি ভাবছে, কি বলছে, সেই কথাটাই তো একদিন আমরা শুনবো। সেই শোনার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। তার সাথে যথার্থকে ডেকে নিচ্ছি রামপ্রসাদ সেনের ৩০০ বছর উপলক্ষে। ওর জাস্ট দুটো গান শুনে আমরা ৭টার মধ্যে এই অনুষ্ঠান শেষ করে দেবো। আজকেই যাচ্ছে। আচ্ছা দেখতো একটু ফটোটা এসছে কিনা। সকলকে নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম। আর যে বিষয়ে আজকে আমাকে সঙ্গীত পরিবেশন কথা বলা হয়েছে, আমার সব থেকে প্রিয় বিষয় রামপ্রসাদী সঙ্গীত। আমি একেবারেই দুটো একসাথে একই গানের মতো করে গেয়ে দিচ্ছি, একটু পাঞ্চিং করে। ফিউশন করে বল, ফিউশন করে বল। আচ্ছা, পাঞ্চিং না। দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গীর সম্বল দুর্গা নাম আমার। অনিত্য সংসার নাহি পারাবার, সকলই অসার ভেবে দেখো না। কালী কালী বল সোনা, কালী কালী বল সোনা, কালী কালী বল সোনা। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। প্রসাদ বলে ভালো, কালী কালী বলো, দূর হবে সব যম যন্ত্রণা। কালী কালী বল সোনা। কালী নামে দৌড়ে বেড়া, ফসলে তাছলু হবে না। কালী নামে দৌড়ে বেড়া, ফসলে তাছলু হবে না।
এ যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছেতে জম ঘেসে না মনে রে কৃষিকাজ জানো না মনে রে কৃষিকাজ জানো না গুরু রোপণ করেছেন বীজ ভক্তি বাড়ি তাই সেচনা গুরু রোপণ করেছেন বীজ ভক্তি বাড়ি তাই সেচনা ওরে একা যদি না পারিস মন রাম প্রসাদকে সঙ্গে নে না ওরে একা যদি মনে রে আমার একা যদি না পারিস মন রাম প্রসাদকে সঙ্গে নে না মনে রে কৃষিকাজ জানো না এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফুল তো সোনা এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফুল তো সোনা মনে রে কৃষিকাজ জানো না